সত্যান্বেষী। বাঙালিদের মনে এই নামটা শুনলে যে চরিত্রের কথা মাথায় আসে তা আমাদের সকলেরই খুব পরিচিত। এতদিনে তার অনেক গল্পই আপনারা শুনেছেন, তবে আজকেরটা সম্পূর্ণ অন্য ধরনের। নমস্কার, লেট নাইট মিস্ট্রিতে আপনাকে স্বাগত। আজকের গল্পের সূত্রধার আমি রক্তিম, অজিতের চরিত্রে আকাশ, ব্যোমকেশ বক্সির চরিত্রে শুভারুণ বসু। শ্রদ্ধেয় ব্যোমকেশ বাবু, আশা করি পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে কুশলেই আছেন। আপনার হয়তো স্মরণে থাকবে, যখন শেষবার এখানে এসেছিলেন তখন আমার নাতনি যৌবনা সবেমাত্র কৈশোরে পদার্পণ করেছিল। সময় তো আর থেমে থাকে না, আর সেই সময়ের নিয়মে দেখতে দেখতে যৌবনা এখন কৈশোর থেকে যৌবনে পা দিয়েছে। কন্যা বড় হলে দায়িত্ব বেড়ে যায়, আমারও বেড়েছে। পণ্ডিত মশাই বললেন আগামী বৈশাখের 10 বড় সুলক্ষণ, তাই আর কাল বিলম্ব করলাম না। অতএব আপনি এবং আপনার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায় সশরীরে এসে যৌবনাকে তার নতুন জীবনের জন্য 3 রাত্রি আগে থেকেই প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, এই কামনাই করি আমি। এটি রুদ্রপ্রতাপ সিংহ, 22 ফাল্গুন 1334 বঙ্গাব্দ। চিঠিটা পড়ে আবারও সেটা ব্যোমকেশের দিকে এগিয়ে দিলাম। বললাম, ভদ্রলোকের বলার কায়দার তারিফ করতেই হয়। নাতনির বিয়ের কথা উল্লেখ না করেই পুরো বিষয়টা তো বললেনই, আবার আমাদের যে তিনি বিবাহের 3 দিন আগে থেকেই সেখানে উপস্থিত চান সেটাও বেশ কায়দা করে বলেছেন। কিন্তু ব্যোমকেশ হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে সেটাকে আবারও ভাঁজ করে হলুদ খামে পুড়তে পুড়তে একটু হাসল, কিছুই বলল না। তা যাবে নাকি? এইবার ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি মত? আমার যেতে আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল, রথ দেখাও হলো, গলা বেচাও হলো। ব্যোমকেশের এই কথা বলার কারণ ঠিক বুঝে উঠতে না পেরে বললাম, মানে? কতদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি বলতো অজিত? কলকাতায় থেকে থেকে শরীরটা একেবারে ঝিমিয়ে গেছে। হাওয়া বদলের জন্য শ্যামনগরের মতো জায়গা কোথায় পাবে হে? কথাটা একদম ঠিক। অনেক দিন কলকাতার বাইরে যাওয়া হয়নি। আর এটাও ঠিক যে আমি এর আগে কখনো শ্যামনগর যাইনি। তবে রুদ্রপ্রতাপ সিংকে আমি দেখেছি। তিনি কি যেন একটা কাজে কলকাতায় এসে ব্যোমকেশের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেটাও প্রায় মাস 6 তো হবেই। তখনই পরিচয়। নামটা যদিও জমিদারি টানে, কিন্তু হাদতে তিনি কিংবা ওর কোনো পূর্বপুরুষ কখনোই জমিদার ছিলেন না। তবে অবস্থা সম্পন্ন মানুষ, বয়স 60-এর ঊর্ধ্বে। বয়সের ভারে শরীর কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়েছে ঠিকই, কিন্তু লাঠির ব্যবহার করেন না। আমার সাথে যখন দেখা হয়েছিল তখনও ওর মাথায় খুঁজলে হয়তো 2-10টা কাঁচা চুলও পেয়ে যেতাম। আর সবচাইতে আশ্চর্যের বিষয় এই যে এই বয়সেও ওর তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দেখে রীতিমতো অবাক হতে হয়। এটার প্রমাণ মিলেছিল তখন যখন আমাদের এখানে এসে পকেট থেকে সুপারির কৌটো বের করতে গিয়ে ওর হাত ঘড়ির পিন খুলে মেঝেতে পড়ে গিয়েছিল, আর পড়েই পিনটা সোজা গিয়ে ঢুকেছিল দেওয়ালের সাথে লাগানো আলমারির একটা পায়ার ভেতরে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরও যখন হদিশ পাওয়া গেল না, সেই সময় ওর দৃষ্টি যে কিভাবে পায়ার সাথে লেপ্টে থাকা পিনটার উপর পড়েছিল সেটাই আশ্চর্যের। চোখের দৃষ্টি যেমন তীক্ষ্ণ, কথাবার্তাও তেমনই দৃঢ়। প্রথমবার আলাপ করেই যে ওর প্রতি আমার একটা শ্রদ্ধার উদ্ভব হয়েছিল তার নতুন করে বলতে হয় না। দেখতে দেখতেই বিবাহের দিন ঘনিয়ে এলো। যেতে যেহেতু হবেই আর থাকতে হবে কয়েকটা দিন, তাই আমি আর ব্যোমকেশ আগে থেকেই প্রস্তুতি নিয়েই রেখেছিলাম।
অবশেষে ৮ ঘাট বেঁধে আমি আর ব্যোমকেশ শ্যামনগরে পৌঁছলাম। বিশাল দোতলা বাড়ি। বাড়ি দেখেই রুদ্রপ্রতাপের আর্থিক অবস্থা যে বেশ ভালোই সেটা বুঝতে অসুবিধা হলো না। আর তাই বাড়ি এবং ব্যবস্থার কথা বর্ণনা করে আর গল্পটা বাড়াতে চাই না। শুধু এইটুকু বলি, রুদ্রপ্রতাপ সিং আয়োজনে কোনো কমতি রাখেননি। দোতলার একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। রুদ্রপ্রতাপ অত্যন্ত ব্যস্ত। দেখলাম এই বয়সেও তিনি দৌড়ঝাঁপ খুব একটা কম করতে পারেন না। পুরো বিষয়টা একা হাতেই সামলাচ্ছেন। ব্যোমকেশ বলল, অজিত, কি মনে হচ্ছে? কি আবার মনে হবে, ব্যবস্থা খাসা। আজকাল আর এমনটা দেখা যায়? কেন, বাড়ির একমাত্র কন্যাকে বিবাহ দেবেন, তাতে অবাক হওয়ার কি আছে? তাছাড়া রুদ্রপ্রতাপ বাবুর তো কম নেই। ব্যোমকেশ একটু হাসল, তারপর বলল, নিজের হলেও বোধহয় এর থেকে বেশি করতেন না। কথাটা শুনে একটু অবাকই হলাম। খুব ছোটবেলায় যৌবনার মা এই বাড়িতে কাজ করত। স্বামী গত হয়েছিল অনেক আগেই। যৌবনা তখন সবে 1 বছরের। একে তো বাপ মরা মেয়ে, তার উপরে মাও যখন কলেরায় মারা গেল, তখন রুদ্রপ্রতাপ সিং বাচ্চাটাকে নিজের কাছে তো রেখে দেনই, তবে দাসীর মোট করে নয়, বরং নিজের পরিবারের একজন করে। কথাটা শুনে রুদ্রপ্রতাপের প্রতি আমার যেটুকু শ্রদ্ধা ছিল তারও কয়েক গুণ বেড়ে গেল। সত্যি আয়োজন দেখে আমার একবারও মনে হয়নি যে যৌবনা ওর নিজের নাতনি নন, বরং এই বাড়িতেই একটা সময় তার মা কাজ করত। আমি আর কিছুই বললাম না, আসলে বলার মতো কিছু থাকেও না। রুদ্রপ্রতাপ আমাদের ঘরে এলেন রাতের দিকে, যখন বাকি সব কাজ আপাতত মিটে গিয়েছে। ঘরের ভেতরে থাকা একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে তিনি বললেন, অনেক দেরি হয়ে গেল। আসলে সব কিছু নিজে দাঁড়িয়ে থেকে না করলে কেমন যেন তৃপ্তি আসে না, জানেন তো। ব্যোমকেশ একটু হেসে বলল, তা তো বটেই বটেই। তা আপনি আবার এত রাতে কেন আসতে গেলেন? আমাকে ডেকে পাঠালেই তো হতো। না না, সে কি করে হয় বলুন, আপনি আমার অতিথি। সে না হয় বুঝলাম, কিন্তু এই বয়সে ক্লান্তিও তো আসে, তাই নয় কি? তা একটু আসে বই কি। আয়োজনের কোনো কমতি রাখেনি ব্যোমকেশ বাবু। কেউ যেন আঙুল তুলে বলতে না পারে যে নিজের হলে এমনটা করতে পারতো না। আরে আপনি ওটা নিয়ে একদম চিন্তা করবেন না, আর এটা তো কেউ বলতেও পারবে না। আর তাছাড়া আমি তো আপনাকে চিনি। তেমনটা হলেই রক্ষে। খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল তো? বুঝতেই তো পারছেন, বাড়ি ভর্তি মানুষ, সব থেকে নজর দিতেও পারি না। তবে তবে আমার ভাগ্যটা খুব ভালো। ছেলে দুটো তো বটেই, সাথে লক্ষ্মী প্রতিমার মতো 2টি বৌমা পেয়েছি। তারাই সব দেখছে। আমি নিজে আর কতটুকুই বা পারছি। যেটুকু পারছেন সেটাও তো কম নয়। আলোচনা বাড়তে লাগলো, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। রুদ্রপ্রতাপ বাবুর বয়স হয়েছে। সারাদিনের ধকল সামলে রাত জেগে আড্ডা দেওয়ার মতো শরীর তার নেই। তিনি উঠে পড়লেন। তিনি চলে যেতেই ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, আমি এমন মানুষ না খুব কম দেখেছি। অন্য সময় এলে বুঝতে তিনি ঠিক কতটা আড্ডাবাজার রসিক মানুষ। পরের দিন সকালে ঘুম ভাঙল একটা চিৎকার চেঁচামেচিতে। বিয়ে বাড়িতে এইসব খুব স্বাভাবিক একটা বিষয়। তাছাড়া যেখানে এত মানুষের অবস্থান সেখানে চিৎকার শোরগোল 2 হবে, এটা নতুন কিছু নয়। কিন্তু এই শোরগোল কেমন যেন ভালো লাগলো না। ব্যোমকেশও উঠে বসেছে। বললাম, কি ব্যাপার বলো তো? ব্যোমকেশ কোনো কথা না বলে বিছানা থেকে নেমে সোজা দরজার দিকে এগিয়ে গেল। আমিও পিছন পিছন গেলাম। দরজা খুলতেই দেখি রুদ্রপ্রতাপ সিং আমাদের ঘরের দিকেই দ্রুত গতিতে এগিয়ে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো দরজার কড়া নাড়তেন, কিন্তু তার আগেই আমাদের বাইরে বেরিয়ে আসতে দেখে ওর হাঁটার গতি খানিক বেড়ে গেল।
দ্রুত পায়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন। ওর চোখ মুখ শুকিয়ে কালো হয়ে গিয়েছে। ঘটনা যে কিছু একটা ঘটেছে সেটা আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু এইবার রুদ্রপ্রতাপ বাবুকে দেখে সেই ধারণা আরও দৃঢ় হলো। ব্যোমকেশ একটু অবাক হয়ে বলল, কি হয়েছে? কোনো খারাপ কিছু নাকি? রুদ্রপ্রতাপ সিং হাঁপাতে হাঁপাতে বললেন, সর্বনাশ হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে ব্যোমকেশ বাবু, সর্বনাশ হয়ে গিয়েছে। আরে কি হয়েছে তার আগে আপনি ভেতরে ভেতরে আসুন, বসে সবটা বলুন। বলেই ব্যোমকেশ ওকে ধরাধরি করে ঘরের ভেতরে এনে খাটের উপর বসিয়ে নিজে পাশে দাঁড়িয়ে রইল। বলে, এবার বলুন কি হয়েছে? দেখলাম রুদ্রপ্রতাপ সিংয়ের মুখ শুকনো। হঠাৎই যেন ওর শরীর ভেঙে পড়েছে অনেকটা, অথচ গত রাতেও দিব্যি ছিলেন। একটু দম নিয়ে তিনি বললেন, সব বুঝি শেষ হয়ে গেল ব্যোমকেশ বাবু, আর বুঝি মান রক্ষা করা গেল না। আহা, আপনি শান্ত হন, শান্ত হন আর বলুন কি হয়েছে। চুরি ব্যোমকেশ বাবু, চুরি। কথাটা শুনে আমি আর ব্যোমকেশ দুজনেই অবাক হয়ে গেলাম। পুরো ঘটনাটা খুলে বলুন তো। কি আর বলবো ব্যোমকেশ বাবু, ঠিক করেছিলাম যৌবনার বিয়ের দিন ওকে সোনায় মুড়িয়ে তারপরে বাড়ি থেকে বিদায় করব। আপনার মনে আছে গতবার যখন কলকাতায় গিয়েছিলাম তখনই সব বন্দোবস্ত করে এসেছিলাম। গতকাল সকালে তাদেরই লোক এসে সবটা বুঝিয়েও দিয়ে গিয়েছিল। আমি নিজে চোখে সব দেখে নিয়েছি, কোনো ভুল হয়নি। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। জিনিসগুলো রাখতে দিয়েছিলাম বড় বৌমার কাছে। এইসব মেয়েদের জিনিস আমি রেখে কি করব বলুন? সে এখন বাড়ির বড় বউ, সবটাই তো তার কাছেই রাখা উচিত। বৌমা একটু আপত্তি করেছিল ঠিকই, কিন্তু ছোট বৌমা যখন বলল তখন আর সে আপত্তি করেনি। গয়নাগুলো রেখেছিল সিন্ধুকে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই সিন্ধুকের তালা খোলা দেখে আমার সন্দেহ হয়েছিল। মনে মনে ভাবলাম তালা বুঝি ভালো করে আটা হয়নি, আর তাই সিন্ধুকের কাছে গিয়ে ভেতরে চোখ পড়তেই দেখি ভেতরটা পুরো ফাঁকা। পুরো ঘর, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরেও একটাও গয়না পাওয়া গেল না। এইটুকু বলে রুদ্রপ্রতাপ বাবু থামলেন। ব্যোমকেশের মুখ গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে উঠেছে। সকাল থেকে পুরো বাড়ি খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু কোথাও সে গয়না তো দূর বাক্সটা পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। পাওয়ার কথাও নয়, কারণ সেটা তো বড় বৌমার ঘরেই ছিল। তিনি কি বলছেন? সিন্ধুকে তালা এঁটে দিয়েছিলেন? সেটাই তো মনে করতে পারছে না। কাজের মধ্যে হয়তো ভুলে গিয়েছে, কিংবা তালা লাগিয়েছিল কিন্তু ভালো করে এঁটে যায়নি, পরে আর হয়তো লক্ষ্যও করেনি। আমার সব বৃথা হয়ে গেল ব্যোমকেশ বাবু, সব বৃথা। মান রক্ষা বুঝি আর হয় না। বিশ্বাস করুন, গয়না গিয়েছে এতে আমার বিন্দুমাত্র আফসোস নেই, এমন গয়না আবার বানানো যাবে। কিন্তু গতকালই যখন শহর থেকে জুয়েলারির দোকানের লোক এসেছিল তখনই কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গিয়েছে। এখন যদি আমরা যৌবনাকে এমনি এমনি পাঠিয়ে দিই তাহলে সবাই বলা বলি করবে যে এই সবই ছিল আমার লোক দেখানো, কাজের বেলায় আমি ফাঁকি দিয়েছি। তার থেকেও বড় কথা হলো ছেলের বাড়িতে বড় মুখ করে বলে এসেছি যে মেয়েকে সোনায় মুড়িয়ে তারপর তাদের হাতে তুলে দেব। সে কথাও আর রাখতে পারলাম না। অতুলকে নিয়ে ভাবছি না, সে যোগ্য ছেলে, পরিস্থিতি ঠিক সামলে নেবে। কিন্তু বাকিদের মুখ বন্ধ করব কিভাবে? এইদিকে আজ বাদে কাল বিয়ে, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, কিন্তু এতগুলো গয়না তৈরি করা কি আর সম্ভব? আর তাছাড়া কথাগুলো বলতে বলতে বৃদ্ধের পুরো শরীর নুইয়ে পড়ল। কণ্ঠ ভারী হতে হতে
একটা সময় আর স্বর বের হলো না। বুঝে আসলো তার বদলে যা বেরিয়ে এলো তা অশ্রু। দুই চোখের পাতা ভিজে উঠল এক মুহূর্তের মধ্যে। মানুষকে এতটা অসহায়ভাবে কাঁদতে এর আগে কবে দেখেছি মনে করতে পারলাম না। এমন সময় ব্যোমকেশ বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কথাটা যদিও ব্যোমকেশ সান্ত্বনার স্বরেই বলল, কিন্তু তবুও লক্ষ্য করলাম ওর কণ্ঠে দৃঢ়তা। কিন্তু যতই বলুক না কেন সব ঠিক হয়ে যাবে, আসলেই কি তা হবে? এমন একটা অবস্থায় ব্যোমকেশ ঠিক কি করবে তা বুঝতে পারলাম না। অন্য সময় হলে হয়তো তবু সম্ভব ছিল, কিন্তু এমন একটা অবস্থায় যেখানে রাত পোহালেই বাড়িতে লোকজনের ঢল নামবে, সেখানে কি কোনো উপায়ে সব কিছু ঠিক হবে? আর তাছাড়াও বাড়ি ভর্তি মানুষ, এত অল্প সময়ে চুরির মাল উদ্ধার করা আদৌ কি সম্ভব? ব্যোমকেশের ভাবগতিক ঠিক বুঝতে পারলাম না, কিন্তু আমার চোখের সামনে যেন সব কিছু অন্ধকার হয়ে এলো। এই সবই আমার ভাগ্যে ছিল ব্যোমকেশ বাবু। যদি তাই না হবে তাহলে এমন কি দেখতে হতো? যে ভয়ে আমি সারাটা জীবন পেয়ে এসেছি, এই বুঝি কেউ বলল যে নিজের নাতনি হলে কি এমনটা করতে? ভালোবাসার কমতি আমার কখনোই ছিল না, তবুও লোকের মুখে যাতে একটাও কথা শুনতে না হয় সেই কারণে সব সময় নিজের সেরাটা দিয়ে এসে শেষ বেলায় কিনা। আবারও কথা বলতে বলতে বৃদ্ধের গলা বুজে আসলো, থরথর করে কাঁপতে লাগলো পুরো শরীর। এইবার ব্যোমকেশ বৃদ্ধের দু হাত চেপে ধরে বলল, ভরসা রাখুন, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে বাকিদের কি অবস্থা হবে বলুন তো? আচ্ছা চলুন, বৌঠানদের সাথে একটু কথা বলা যাক। ব্যোমকেশের কথায় বৃদ্ধ যেন শরীরে কিছুটা বল ফিরে পেলেন। বললেন, সত্যি বলছেন? সত্যি বলছেন ব্যোমকেশ বাবু? ভরসা দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। বেশ, চলুন তবে। কিন্তু একটা কথা বলি ব্যোমকেশ বাবু, আমার বড় বৌমা। ব্যোমকেশ বাধা দিয়ে বলল, নিশ্চিন্তে থাকুন। রুদ্রপ্রতাপ সিং আর কোনো কথা বললেন না, বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ঘরের বাইরে এসে দেখি চারিদিকে নৈশব্দতা বিরাজ করছে। একটু আগেও যে বাড়ি হই হুল্লোড়ে মেতেছিল, সবাই এখন যেন তারাই কেমন চুপ করে গেছে। আমরা দোতলার বারান্দা ধরে সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর একটা দরজার খোলা কপাটের সামনে এসে দাঁড়ালাম। রুদ্রপ্রতাপ সিং নিজেই আমাদের ঘরের ভেতরে প্রবেশ করতে বললেন, কিন্তু আমি আর ব্যোমকেশ কিছুটা ইতস্তত করছি দেখে তিনি বললেন, আসুন ব্যোমকেশ বাবু, আসুন। আমরা ভেতরে প্রবেশ করলাম, আর করতেই দেখলাম ভেতরে 3 জন স্ত্রীলোক ঘরের বিভিন্ন জায়গায় বসে আছেন। কারো মুখে কোনো কথা নেই। তাদেরই মধ্যে যিনি ঘরের ঠিক মাঝখানের খাটের উপর আলুথালু বেশে বসে আছেন, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। চোখের জল গাল বেয়ে নেমে পড়েছে নিঃশব্দে। উনি বোধহয় এই বাড়ির বড় বউ। আমার অনুমানই সত্যি হলো। রুদ্রপ্রতাপ সিং নিজেই পরিচয় করিয়ে দিলেন। ওর নাম প্রমীলা দেবী, বড় ছেলে ইন্দ্রনীল সিংয়ের স্ত্রী। আর যিনি ঘরের এক কোনায় চেয়ারে বসে আছেন, উনি শ্রীলেখা দেবী, ছোট ছেলে জ্যোতি সিংয়ের স্ত্রী। আর তৃতীয় স্ত্রীলোকটি হলেন রুদ্রপ্রতাপ সিংয়ের ছোট ভাইয়ের স্ত্রী মণিবালা। এতক্ষণ ধরে 3 জনই নিজেদের মতো বসে থাকলেও এইবার ঘরে অচেনা 2 পুরুষের প্রবেশে একটু নড়ে চড়ে বসলেন। প্রমীলা দেবী বাদে বাকি 2 জনের ঘোমটা লম্বা হয়ে গেল। বৌমা, এই যে বৌমা, ইনি ব্যোমকেশ বাবু, তোমার সাথে কিছু কথা বলবে। প্রথম কথাটা প্রমীলা দেবীর উদ্দেশ্যে বলেই ব্যোমকেশের দিকে তাকালেন। বলুন ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ একটু ইতস্তত কণ্ঠেই বলল, প্রমীলা দেবী, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কথা দিচ্ছি আপনাকে খুব বেশি প্রশ্ন আমি করব না। প্রমীলা দেবীর নিচু মাথা উঁচু হলো না। তিনি মাথা নিচু করে আগের মতোই বসে রইলেন। ব্যোমকেশ আবার বলল, একটু মনে করার চেষ্টা করুন তো, সিন্ধুকের তালা কি এঁটে দিয়েছিলেন? এবারও তিনি মুখে কিছু বললেন না, আগের মতোই মাথা নিচু করে বসে রইলেন। ব্যোমকেশ আবার বলল, চাবিটা কোথায় রেখেছিলেন?
মনে পড়ছে? এইবার প্রমীলা দেবী চোখ তুলে এক মুহূর্তের জন্য চাইলেন, তারপর আবারও চোখ নামিয়ে ধরা ধরা কান্নারত ক্ষীণ কণ্ঠে বললেন, আঁচলে। বলেই তিনি শাড়ির আঁচলে বাঁধা পিতলের চাবিটা দেখালেন। ব্যোমকেশ একবার সেদিকে তাকিয়ে দেখল, তারপর আবার বলল, আপনি যখন গয়নার বাক্সটা সিন্ধুকে রেখেছিলেন তখন অন্য কেউ সাথে ছিল? এইবার তিনি মুখে কিছু বললেন না ঠিকই, কিন্তু ওর দৃষ্টি ঘুরে গেল চেয়ারের হাতল ধরে বসে থাকা শ্রীলেখা দেবীর দিকে। ব্যোমকেশও একবার সেদিকে তাকিয়ে আবারও দৃষ্টি সরিয়ে নিল, বলল, আর কেউ ছিল না? প্রমীলা দেবী মাথা নাড়লেন। এই মাথা নাড়ার অর্থ না। সারা দিনে ঘরে আর কেউ আসেনি? এতক্ষণে প্রমীলা দেবী হয়তো কিছুটা সামলে উঠলেন, আর তাতেই বললেন, সারাদিনে অনেকেই এসেছে এই ঘরে, সন্ধ্যার পর আর কেউ আসেনি, তখন আমি একাই ছিলাম। সন্ধ্যায় সব ঠিক ছিল? প্রমীলা দেবী চুপ করে রইলেন, যার অর্থ একটাই, তিনি জানেন না। ব্যোমকেশ আর কোনো প্রশ্ন করল না। ঘরের এক কোণে রাখা লোহার সিন্দুকটার দিকে এগিয়ে গেল। সিন্দুকের দরজা হাট করে খোলা, ভেতরে কিছুই নেই। আমিও এগিয়ে গেলাম সেদিকে। ব্যোমকেশ খুব ভালো করে সিন্দুকের তালাটা পরীক্ষা করল। ভাঙার কোনো চিহ্নই নেই। তাছাড়া এ তালা ভাঙা কার্যত সম্ভব নয়। সে সিন্দুকের দরজা লাগিয়ে দিল, কিন্তু তালা লাগালো না। তালা লাগিয়ে দিতে হলে চাবি দরকার। ব্যোমকেশ আবারও প্রমীলা দেবীর দিকে এগিয়ে গেল। কিছু মনে করবেন না, চাবিটা একটু দিন তো। প্রমীলা দেবী কোনো বাক্য ব্যয় না করেই চাবিটা আঁচল থেকে খুলে ব্যোমকেশের হাতে দিলেন। এইবার তালার গর্তে চাবি ঢুকিয়ে দিয়ে উল্টো দিকে ঘোরাতেই একটা খুট শব্দ হলো এবং সেই সাথে তালা বন্ধ হলো। ব্যোমকেশ এবার চাবি ছাড়াই সিন্দুকের দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু সেটা খুলল না, যার অর্থ যদি তালা ভালোভাবে লাগতো তাহলে চাবি ছাড়া এই দরজা খুলতো না। অথচ তালা যে ভাঙা হয়নি সেটা তো স্পষ্টই, আর ভাঙা হলেও ঘরের ভেতরে থাকা লোক নিশ্চয়ই তা বুঝতে পারতেন। লোহার শক্ত দরজায় আঘাত হলে শুধু এই ঘরের লোক কেন, পুরো বাড়ির লোকের ঘুম ভাঙতে সময় লাগতো না, অথচ কেউই কিছু শোনেননি। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ব্যোমকেশ কিছু একটা ভেবে চলেছে এক মনে। কেবল প্রমীলা দেবী বাদে বাকি সবাই ব্যোমকেশের এই কাণ্ডকারখানায় দেখছিলেন। হঠাৎই সে পাশের চেয়ারে বসে থাকা শ্রীলেখা দেবীর দিকে তাকিয়ে বলল, আপনি চুলে ক্লিপ ব্যবহার করেন? হঠাৎ এমন প্রশ্নে আমি একটু হকচকিয়ে গেলাম। শ্রীলেখা দেবীও তাকালেন ব্যোমকেশের দিকে। ওর চোখে মুখে বিস্ময়, কিন্তু মুখে কিছু না বলেই নিচের চুলের ভিতর থেকে একটা খুব ছোট্ট ক্লিপ বের করে এগিয়ে দিলেন। ব্যোমকেশ সেটা হাতে নিয়ে একবার দেখল, তারপর ঢুকিয়ে দিল তালার গর্তে। বেশ কিছুক্ষণ বিভিন্ন প্রচেষ্টা চলল। আমার ভেতরে একটা চাপা উত্তেজনা দলা পাকাতে শুরু করেছে। এমন সময় শুনতে পেলাম একটা খুট শব্দ, যে শব্দটা একটু আগেও শুনেছি যখন ব্যোমকেশ চাবির সাহায্যে তালা বন্ধ করছিল। আর তারপর সবাইকে অবাক করে দিয়ে খুলে গেল সিন্দুকের দরজা। এই সবের মধ্যে কখন যে রুদ্রপ্রতাপ সিং আমার পিছনে এসে দাঁড়িয়েছেন বুঝতেই পারিনি। তিনি বললেন, এটা কি করে সম্ভব? সিন্ধুকের তালা চাবি ছাড়া। কথাটা বলতে বলতে তিনি সিন্দুকের দিকে ঝুঁকে পড়লেন। ব্যোমকেশ বলল, খুবই দক্ষতার সাথে ভেবে চিনতে কাজটা করা হয়েছে। চলুন আপাতত যাওয়া যাক। বলেই ব্যোমকেশ ক্লিপটা নিজের কাছে রাখার অনুমতি চাইতেই শ্রীলেখা দেবী যেন মন্ত্রমুগ্ধের মতো ঘাড় নেড়ে সম্মতি জানালেন। বেশ কিছুক্ষণ কোনো কথা হলো না। খাটের একপাশে বসে রুদ্রপ্রতাপ সিং গভীর ভাবনায় মগ্ন। তিনি হয়তো বুঝতেই পারছেন না সিন্দুকের তালা চাবি ছাড়াও খুলতে পারে কোন উপায়। ব্যোমকেশের মুখ গম্ভীর। অবশেষে রুদ্রপ্রতাপ সিং একরাশ অবিশ্বাসের সুরেই বললেন,
এটা কি করে সম্ভব ব্যোমকেশ বাবু? কিছুদিন আগেও তো না না না, এটা কিছুতেই হতে পারে না। চাবি ছাড়া সিন্ধুকের দরজা খোলে কিভাবে? এইবার ব্যোমকেশের চিন্তায় ছেদ পড়ল। সে একটু অবাক হয়েই বলল, হ্যাঁ, কিছুদিন আগেও কি? দেখুন দেখুন, আপনি তো সবই জানেন। এইসব এলাকায় চোর ডাকাতের প্রকোপ একটু বেশি। তার প্রমাণ তো গতবারই পেয়েছেন। যদিও এখন কিছুটা কমেছে, তাই বলে একেবারে বিলীন হয়েছে তা তো নয়। মাঝে মাঝেই একটা দুটো বাড়িতে চুরির ঘটনাও ঘটে। তাই আমি মাঝে মাঝে মিস্ত্রিকে ডেকে আর কিছু না হোক সিন্ধুকের তালা চাবি পরীক্ষা করিনি। এই তো মাসখানেক আগেও মিস্ত্রি এসেছিল। কথাটা শুনে ব্যোমকেশের দুই চোখ যেন দপ করে জ্বলে উঠল। বাড়িতে কটা সিন্ধুক আছে এমন? আগে তিনটে। একটা তো আমার ঘরে, বাকি দুটো দুই ছেলের ঘরে। সবগুলো সিন্ধুকই কি পরীক্ষা করেছিল? হ্যাঁ, করেছিল বই কি, এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে সেটা করিয়ে নিয়েছি। আর যে মিস্ত্রি করেছিল সে আমাদের খুব বিশ্বস্ত। এইবার ব্যোমকেশ অস্থির হয়ে উঠল। ঘরময় পায়চারি করতে আরম্ভ করল। কিছুক্ষণ আবারও পুরো ঘরে নৈঃশব্দ বিরাজ করল ঠিকই, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। সে বলল, চলুন বাকি দুটো সিন্ধুক একবার দেখা যাক। বাকি দুটো সিন্ধুকও একইভাবে খুলে গেল শ্রীলেখা দেবীর মাথার ক্লিপের সাহায্যে। রুদ্রপ্রতাপ সিংয়ের ঘরের সিন্ধুকো এবং জ্যোতি সিংয়ের ঘরের সিন্ধুকো। আর সেটা দেখে রুদ্রপ্রতাপ সিংয়ের মুখ অবিশ্বাস আর বিস্ময়ে হাঁ হয়ে গেল। বাকি সবারও হলো একই অবস্থা। খুব নিখুঁত পরিকল্পনা করেই কাজটা করা হয়েছে। যিনি সিন্ধুকগুলো পরীক্ষা করেন এসে এসে, ওনার সাথে একটু কথা বলা যায়? হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি। কিন্তু সে তো তারপর আর আসেনি। তাছাড়া বাড়ি ভর্তি লোকের মধ্যে বাইরের কোনো লোক এসে এই কাজ কি করতে পারে? ব্যোমকেশ এই কথার কোনো উত্তর দিল না। দুহাত পিছনে নিয়ে বিশেষ কায়দায় একটা হাতের উপর আর একটা হাত মুষ্টিবদ্ধ করে রেখে ঘরময় পায়চারি করতে লাগল। লোক পাঠানো হলো, এবং যাকে পাঠানো হলো তিনি ফিরে এসে জানালেন মিস্ত্রি আসবে, কিন্তু বিকেলের আগে আসতে পারবে না। শুনে ব্যোমকেশ বলল, বেশ, আপনি অন্য দিকটা সামলে নিন, আর চিন্তা করবেন না। কথা যখন দিয়েছি তখন গয়না আমি উদ্ধার করবই। ব্যোমকেশের মুখে এমন কথা শুনে বৃদ্ধের মনে আর দেহে এক প্রকার বল এলো। তবুও তিনি বেশ কিছুক্ষণ সেইখানেই বসে থাকলেন। ওর মনে ঠিক কোন রসায়ন খেলে যাচ্ছে তা আন্দাজ করা মুশকিল নয়। তিনি যখন চলে গেলেন তখন ব্যোমকেশ দরজাটা বন্ধ করে দিয়ে এসে পকেট থেকে প্যাকেট বার করে সেখান থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটের কোণে রেখে তাতে অগ্নি সংযোগ করে পরপর কয়েকটা মোক্ষম টান দিয়ে ঘরের মধ্যেই পায়চারি করতে আরম্ভ করল। ওর থেকে প্যাকেটটা নিয়ে আমিও একটা সিগারেট ধরালাম। সকাল থেকে এই একটা জিনিসের বড্ড অভাব বোধ করছিলাম। যাক, অবশেষে একটা সুরাহা তো মিলল। কিন্তু তখনই রুদ্রপ্রতাপ সিংয়ের বলা কথাটা মনে পড়ল। সত্যি তো, লোকটি যদি বাড়িতে না এসে থাকে তাহলে কাজটা করলো কিভাবে? আর তাছাড়াও বাড়ি ভর্তি লোকের চোখ এড়িয়ে বাইরে থেকে আসা কোনো ব্যক্তির পক্ষে এমন দুঃসাহসিকতা দেখানো অসম্ভব। মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকা প্রশ্নটা করেই ফেললাম। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় তাহলে মিস্ত্রি কি? না অজিত, না, সেই কাজটা করেনি। তাহলে সেটাই তো বুঝতে পারছি না। সবার চোখ ফাঁকি দিয়ে এমন একটা কাজ করলো কি? তাছাড়া সিন্ধুকের তালা যেভাবে ভেতর থেকে ভাঙা হয়েছে তাতে শুধু ক্লিপ কেন, ওই জাতীয় যে কোনো বস্তু দিয়েই অনায়াসেই তালা খুলে যাবে। তবে একটা কথা বলতেই হয়, যেই কাজটা করুক না কেন বিস্তর অভিজ্ঞতা তো দরকারি, সেই সাথে সাহসও। আর তাছাড়াও
ব্যোমকেশের এই শেষের কথাগুলো শেষ হলো না। ঠিক এই সময় বাইরে থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠ মোটেও শান্ত নয়। ব্যোমকেশ আর আমি বাইরে বেরিয়ে এসে দেখি রুদ্রপ্রতাপ সিংয়ের দুই ছেলে কলকাতা থেকে ফিরে এসেছেন। গতকাল দুজনের সাথেই একটি বারের জন্য আলাপের সুযোগ হয়েছিল। কথা বলছেন বড় ছেলে ইন্দ্রনীল সিং। কণ্ঠ মোটেও স্বাভাবিক নয়। জ্যোতি সিং যদিও ভাইকে শান্ত করার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না। কিন্তু বাকি আর একজনকে চিনতে পারলাম না, কারণ এখানে এসে তার সাথে আমাদের আলাপ হয়নি। ইন্দ্রনীল বাবু কথাগুলো সামনে দাঁড়িয়ে থাকা রুদ্রপ্রতাপ বাবুকে শোনাচ্ছেন ঠিকই, কিন্তু ওকে উদ্দেশ্য করে বলছেন না। না না বাবা, এতটা অসাবধান হয় কি করে ও? আহা, বৌমার দোষটা কোথায়? তাহলে কার দোষ? এত বড় একটা দায়িত্ব নিয়ে হেলায় ভাসিয়ে রেখেছিল। এখন উপায় কি হবে? সবাই তো বলবে নিজের মেয়ে নয় বলে আমরা মিথ্যে নাটক সাজাচ্ছি, যেন যেন কিছু দিতে না হয়। বুঝলাম কথাগুলো বলছেন প্রমীলা দেবীকে উদ্দেশ্য করে। আমরা এগিয়ে গেলাম। এতক্ষণ তিনি আমাদের লক্ষ্য করেননি। এবার করতেই চুপ করে গেলেন, আর কিছু বললেন না। রুদ্রপ্রতাপ সিং বললেন, বৌমার কোনো দোষ নেই। সিন্ধুকের তালা চাবি ছাড়াই খুলে যায়। ইন্দ্রনীল বাবু বোধহয় এই খবরটা আগে পাননি। যদি পেতেন তাহলে এতটা অবাক তিনি হতেন না। বললেন, কি? চাবি ছাড়া খুলে যায়? হ্যাঁ, বিশ্বাস না হলে ব্যোমকেশ বাবুর থেকে শুনে দেখো, আর সেটাও যদি না হয় তাহলে নিজেই গিয়ে দেখো। এইবার তিনি ব্যোমকেশের দিকে তাকালেন, তারপর বললেন, কিন্তু তা কি করে সম্ভব? কিছুদিন আগেই তো মিস্ত্রি এসে... আসলে আমার মনে হয় মিস্ত্রি আসার পরে কেউ তালাগুলোকে খুব সতর্কতার সাথে নষ্ট করে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সিন্ধুকের তালা নষ্ট করলো কে এবং কিভাবে। ইন্দ্রনীল বাবু এই কথা শুনে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। তারপর বললেন, সিন্ধুকের তালা যদি নষ্ট হয় তাহলে সিন্ধুকের কাজ কি? যেখানে কোনো কিছু নিরাপদই নয়, তাহলে আর সেটাকে রাখা কেন? কথাটা খুব ঠিক। লোকে যদি না ঘুমিয়ে ঘরের ভেতরে রাখা সিন্ধুকি পাহারা দেবে, তাহলে আর সেটার কাজ কি? জ্যোতি সিং এতক্ষণ কোনো কথা বলছিলেন না। এইবার তিনি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, বাবার মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি, যদিও এমতো অবস্থায় আপনাকে কথাটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, কারণ আপনি এখন আমাদের অতিথি। তবুও যদি... চিন্তা করবেন না জ্যোতিবাবু, আমি যতটা সম্ভব চেষ্টা করছি। কিন্তু তার আগে ইন্দ্রনীল বাবু, আমাকে একটা কথা বলুন। বলুন। ইন্দ্রনীলবাবু, রাতে ঘুমানোর আগে কি ঘরের দরজা খোলা ছিল? হ্যাঁ, আমাদের বাড়িতে কেবল সদর দরজাই বন্ধ থাকে। ঘরের দরজাগুলো কেবল ভেজিয়ে দেওয়া হয়। সব ঘরেই তাই। কথাটা শুনে ব্যোমকেশ একটু ভাবল, তারপর বলল, তার মানে যে কাজটা করেছে সে বাইরের কেউ নয়, কারণ সদর দরজা বন্ধ থাকা অবস্থায় ভেতরে ঢোকা অসম্ভব। একদম তাই বললেন জ্যোতি সিং। মিস্ত্রি আসলো বিকেল বেলা নাগাদ। জীর্ণ শীর্ণ দেহ, বছর বোধ করি ওই 40-এর একটু উপরে। সব কথা শুনে সে যেন আমাদের থেকেও বেশি অবাক হলো এবং চোটপাট করতে লাগলো যে এমনটা কিছুতেই হতে পারে না। কিন্তু পরক্ষণেই রুদ্রপ্রতাপ বাবুর দুই ছেলের দাপটে একেবারে চুপসে গেল। আমতা আমতা সেই সাথে হাত জোড় করে সে বলল, বিশ্বাস করুন কর্তা, আমি কিছু করিনি। তাহলে কে করেছে? সিন্ধুকের দরজা চাবি ছাড়া খোলে কিভাবে? গর্জে উঠলেন ইন্দ্রনীল সিং। উনি যে একটু রগচটা স্বভাবের, তার প্রমাণ এর আগেও পেয়েছি। লোকটির দেহে যেটুকু প্রাণ ছিল, ইন্দ্রনীল বাবুর হুঙ্কারে এবার সেটুকুও যেন বেরিয়ে গেল। অবস্থা বেগতিক দেখেই হয়তো ব্যোমকেশ বলল, আচ্ছা ঠিক আছে, চলো, তুমি একবার দেখে নাও, তুমি ভালো বুঝতে পারবে কাজটা কি উপায় করা হয়েছে। এরপর আমরা রুদ্রপ্রতাপ সিংয়ের ঘরের দিকে এগিয়ে গেলাম। লোকটি প্রথমেই চাবি দিয়ে সিন্দুক খোলার চেষ্টা করল। সিন্দুকের তালা আগের মতোই খুট শব্দে খুলে গেল। বিষয়টা বেশ স্বাভাবিক, কিন্তু
সে ঠিক কী কারণে হতভম্বের মতো তালার গর্তে চাবি ঢোকানো অবস্থায় সবার মুখের দিকে তাকালো তা বুঝতে পারলাম না। ব্যোমকেশ বলল, কি হলো? লোকটি এবার ইন্দ্রনীল বাবুর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। তারপর আমতা আমতা করে বলল, শব্দ হলো যে। কথাটা শুনে আমি একটু অবাকই হলাম। শব্দ হলে কি হয়? তাছাড়া তালা খুললে তো শব্দ হবেই। হ্যাঁ তো, না না, শব্দ হলো তো, আগে তো এমনটা হতো না। এইবার ব্যোমকেশ বাকিদের দিকে তাকালো। দেখলাম ওরাও একে অন্যের দিকে তাকাচ্ছেন। অবশেষে রুদ্রপ্রতাপ সিং নিজেই বললেন, কথাটা তো ঠিক, আগে তো তালা খুললে এমন শব্দ হতো না। এইবার ব্যোমকেশ একটা অদ্ভুত প্রশ্ন করল। তালা সিন্দুক থেকে পুরোপুরি খোলা যায়? আগে যাবে, কিন্তু অনেক সময় লাগবে। বেশ, কাজ শুরু করো। দেখলাম এরপরই লোকটি নিচের ঝোলা থেকে যন্ত্রপাতি বের করে কারো অনুমতি না নিয়েই ভিতর দিকে চাকার মতো উঁচু হয়ে থাকা তালাটা খুলতে শুরু করেছে। যদিও খুব সহজে খোলা গেল না, তার উপর বেশ শক্ত কাজ, দেহে বল থাকা চাই। কিন্তু ততক্ষণে লোহার সাথে লোহার ঘর্ষণের শব্দে পুরো বাড়ি কেঁপে উঠতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর পুরো তালাটা খুলে এলো এবং লোকটিকে দেখলাম সেই খোলা তালাটা আবারও খুলতে শুরু করেছে। বুঝলাম সে ভেতরের যন্ত্রপাতি দেখতে চায়, কিন্তু সেটা তো আর বললেই হয় না। তবে হলো, আর হতেই তার দুই চোখ যেন বিস্ময়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। এতক্ষণে আমি পাশে দাঁড়িয়েই তার কাজকর্ম দেখছিলাম। এবার সবাই এগিয়ে গেলাম। তবে ব্যোমকেশ শুধু এগিয়েই গেল না, বরং জিনিসটাকে হাতেও তুলে নিল। আর তাতেই দেখতে পেলাম অতি সাবধানে এতক্ষণ ধরে খোলা তালার ভেতর ছোট ছোট লোহার পাতগুলোর মধ্যে একটি একটু একটু করে যেন ফাঁক হয়ে গিয়েছে। যেখানে একটার সাথে আর একটা লোহার পাত লেগে থেকে তালা বন্ধ করার কথা, সেখানে একটা পাতের থেকে আর একটা পাতের মাঝে হালকা ফাঁকের সৃষ্টি হয়েছে। ব্যোমকেশের মুখ থেকে প্রথমেই যে কথাটা বেরিয়ে আসলো সেটা হলো, এর আগে কখনো এমন চুরির ঘটনা ঘটেছিল? রুদ্রপ্রতাপবাবু অবাক হয়ে বললেন, কই না তো। মনে করার চেষ্টা করুন, আর হ্যাঁ, আপনারাও একটু মনে করে দেখুন তো। বলেই ব্যোমকেশ জ্যোতি সিং আর ইন্দ্রনীল সিংয়ের দিকে তাকালো। ইন্দ্রনীল বাবুর ভাবগতিক কিছু বোঝা গেল না ঠিকই, কিন্তু জ্যোতি সিং যেন একটু গম্ভীর হয়ে গেলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। এরপর বিভিন্ন কথাবার্তা চলল। তারপর আমাদের জন্য যে ঘরটির বন্দোবস্ত করা হয়েছে সেই ঘরে ফিরে এলাম। ব্যোমকেশের গতিবিধি শান্ত। আচ্ছা, কিভাবে হলো বলো তো? সেটাই তো ভাবছি অজিত, এমন একটা অসাধ্য কাজ ঠিক কোন উপায় করা হলো, অথচ এই কাজটা করতে অনেকটা সময় দরকার। তবে একটা কথা বলতে পারি, কাজটা যেই করুক না কেন, সে হয় এই বাড়িরই কেউ, আর নয়তো এমন একজন যার আসা যাওয়া খুব বেশি এবং প্রতিটা ঘরেই তার সমান চলাচল। কিন্তু তবুও কাজটা মোটেও সহজ নয়, যদি না সে। এইটুকু বলে ব্যোমকেশ একটু থামল। আমি অধীর আগ্রহে তার পরের কথাগুলো শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সে আবার বলল, কাজটা মোটেও সহজ নয় অজিত, যদি তার প্রচুর পরিমাণে অভিজ্ঞতা না থাকে। আচ্ছা অজিত, তোমার কি মনে হয় কে হতে পারে? কিন্তু ব্যোমকেশের কথা শেষও হলো না, তার আগেই দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি জ্যোতি সিং বাবু দাঁড়িয়ে আছেন। ওর মুখ গম্ভীর। পিছন থেকে ব্যোমকেশ বলে উঠল, আসুন জ্যোতিবাবু, আপনি না আসলেও আমি আপনার সাথে দেখা করতে যেতাম। তিনি ভেতরে প্রবেশ করলেন। আমিও দরজা বন্ধ করে দিয়ে খাটের উপরে বসলাম। জ্যোতিবাবু বসলেন চেয়ারে। এবার বলুন, আপনার এমন গম্ভীরতার কারণটা কি? যদিও তখনই বিষয়টা লক্ষ্য করেছিলাম, কিন্তু সবার উপস্থিতিতে প্রশ্নটা করা হয়নি। জ্যোতিবাবু কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আপনি জিজ্ঞাসা করেছিলেন না
যে এর আগে এমন ঘটনা ঘটেছে কিনা? ঘটেছিল নাকি? হ্যাঁ, ঘটেছিল, কিন্তু তখন সেটাকে চুরি বলে মনে হয়নি, কারণ তখন আমার মানসিক অবস্থা ভালো ছিল না। একবার মনে হয়েছিল টাকাগুলো আমি সিন্ধুকে রেখেছি, আবার মনে হয়েছিল যে হয়তো বাইরেই কোথাও ফেলে এসেছি। বুঝলেন, কিছুতেই কোনো কিছু মনে করতে পারলাম না। আমি আর শ্রীলেখা সারা ঘরের যেখানে যেখানে থাকতে পারে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কিছুই পেলাম না। পরে আমার শ্যালক বলল যে বাজারে একবার পকেট থেকে টাকা বের করে চায়ের বিল দিতে গিয়েছিলাম, আর সেখানেই হয়তো টাকাটা খুইয়েছে। তবুও খোঁজাখুঁজির কমতি রাখলাম না। পরে হাল ছেড়ে দিলাম, হয়তো টাকার পরিমাণ কম বলেই খুব একটা প্রভাব পড়েনি। কিন্তু আজকে আপনার কথাটা শুনে না বিষয়টা কেমন যেন সন্দেহের মনে হলো। কত টাকা? খুব বেশি না, এই 1000-3। আসলে টাকা পয়সা যদিও ব্যাংকেই বেশি রাখা হয়, আর যে কটা টাকা বাড়িতে থাকে সেসব সিন্ধুকেই রাখি। সেই টাকাটাও ব্যাংক থেকেই তুলে এনেছিলাম পরের দিন একটা কাজে লাগাবো বলে, কিন্তু সেটা আর করা হলো না। অগত্যা পরের দিন আবারও ব্যাংকে যেতে হলো। ইন্দ্রতা এ কথা জানে না। আপনার শালকের কথা বললেন, তিনি? না না ব্যোমকেশবাবু, মাধব সেই প্রথম দিন থেকেই, মানে শ্রীলেখাকে যখন আমি বিয়ে করি সেদিন থেকেই আমাদের বাড়িতে থাকে। আমি রেখেছি বলতে পারেন, বেশ কাজের ছেলে। তাছাড়াও বলতে গেলে ওর জন্যই আমাদের দুই ভাইয়ের কাজ অনেকটা সহজ হয়ে গিয়েছে। সেটাই ভাবছি ব্যোমকেশবাবু, মাধব চলে গেলে আবার দুই ভাইকে ছুটে বেড়াতে হবে সব দিকে, যেটা এখন মাধব নিজে করে। চলে গেলে বলতে? দিদির স্বামীর বাড়িতে আর কতদিন থাকবে বলুন? যদিও আমি বলেছিলাম যে থেকে যেতে, কিন্তু সে রাজি হয়নি। বলেছে অনেক তো দেখলেন, এবার নিজেরটা নিজেই দেখব। আসলে ওর একটা চাকরি হয়েছে, বর্ধমানে যে নতুন কারখানাটা তৈরি হয়েছে সেখানেই। সে লেখাপড়া জানা ছেলে, তাছাড়া ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়েছে কিছুদিন। সেই সুবাদেই চাকরিটা হলো বলতে পারেন। যৌবনের বিয়েটা পার হলেই মাধব চলে যাবে। ব্যোমকেশ আর কোনো কথা বলল না। মাঝে মাঝে ওর শান্ত ভাব দেখে দ্বন্দ্বে পড়ে যাই। সত্যি বলতে কি, আমি এতদিন ধরে সাথে থেকেও ব্যোমকেশকে পুরোপুরিভাবে পড়তে পারলাম না। দুঃখিত জ্যোতিবাবু, আসলে আমাদের স্বভাবটাই এমন হয়েছে যে সবাইকে অপরাধী বলে মনে করি। কিছু মনে করবেন না। হ্যাঁ, সে আমি জানি। বাবার জন্য খারাপ লাগছে, যে মানুষটা এতদিন কাউকে টু শব্দটি করবার সুযোগ দেননি, শেষে কিনা। আচ্ছা ব্যোমকেশবাবু, গয়নাগুলো উদ্ধারের কি কোনো উপায় নেই? জানি না জ্যোতিবাবু, তবে আমি চেষ্টা করতে পারি এই যা। আসলে সময়টা খুব কম, এত মানুষের ভিড়ে কাকে সন্দেহ করব সেটাই বুঝতে পারছি না। সবাই অতিথি, সবাই নিজের। কথাটা শুনে আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেলাম। এসব কি বলছে সে? একটু আগেও ওর ভিতরে যে দৃঢ়তা ছিল তা কোথায় হারিয়ে গেল? যখন রুদ্রপ্রতাপের হাত চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলেছিল, চিন্তা করবেন না, গয়না আমি উদ্ধার করেই ছাড়ব। তবে কি এবার ব্যোমকেশও হাল ছাড়ল? জ্যোতি সিং আর কোনো কথা বললেন না। কিছুক্ষণ আপন মনে চেয়ারের হাতল চেপে ধরে বসে রইলেন। জ্যোতি সিং যখন চলে গেলেন তখন আমি ব্যোমকেশকে এক প্রকার চেপেই ধরলাম। এই ব্যোমকেশ, সত্যি করে বলো তো তোমার মতলবটা কি? ব্যোমকেশ কিন্তু ধরা দিল না। সে প্রথমে বিছানা ছেড়ে নেমে একটা সিগারেট ধরিয়ে আবারও ঘরময় পায়চারি করতে আরম্ভ করল। ব্যোমকেশ যখনই কোনো জটিল রহস্যের শেষ পর্যায়ে চলে আসে তখন ওর এই আচরণ তীব্র হয়। এখন যে আর কোনো উত্তর পাবো না সেটা বুঝেই বললাম, ঠিক আছে, তুমি ভাবতে থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বলেই দরজার বাইরে গেলাম। ভেবেছিলাম ব্যোমকেশ হয়তো কিছু বলে আটকাবে, কিন্তু না। এদিক ওদিক ঘুরে ফিরে ঘণ্টাখানেক পর আমি যখন ঘরে ফিরে এলাম দেখলাম ব্যোমকেশ তখনও একের পর এক সিগারেট শেষ করছে। পাশে রাখা ছাইদানি, যেটা যাওয়ার আগে অর্ধেক ভর্তি দেখে গিয়েছিলাম, সেটা এখন পূর্ণ তো বটেই, সেখানে অতি চেষ্টা করার পরও আর একটা সিগারেটের পোড়া অংশেরও স্থান হবে বলে মনে হয় না। তবে যখন বেরিয়ে গিয়েছিলাম তখন ব্যোমকেশ পায়চারি করছিল, কিন্তু এখন ঘরের ঠিক মাঝখানে চেয়ার টেনে এনে
হাত দুটো মাথার পিছনে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ওর হাতে ধরা একটা আধপোড়া সিগারেট, যা টানের অভাবে কখন যে নিভে গিয়েছে টেরই পায়নি। এমনকি একটা মানুষ যে দরজা খুলে ভিতরে ঢুকলো তাতেও তার বিন্দুমাত্র কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যোমকেশের এই আচরণ মোটেও আমার কাছে নতুন নয়। মাঝে মাঝে তার ভাবগতি কেমন পাল্টে যায়, কিন্তু যে মানুষটা একটু আগেও বেশ স্বাভাবিক ছিল তার হঠাৎ কি এমন হলো তা বুঝতে পারলাম না। বিছানায় বসতে বসতে বললাম, কি হয়েছে বলো তো? এইবার বুঝতে পারলাম আমি ঘরের ভেতরে ঢোকার পরও ব্যোমকেশ একইভাবে চোখ বন্ধ করেছিল কেন। আসলে ভাবনার জাল বুনতে বুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিল বোধ করি ও নিজেও বুঝতে পারেনি। আর তাই আমার কথা শুনে সে একটু চমকেই উঠল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ও তুমি, এর মধ্যে দেখা হয়ে গেল? আরে ঘুমিয়ে পড়েছিলে নাকি? হ্যাঁ, চোখ দুটো লেগে এসেছিল। বলেই উঠে ভালো করে বসল। হাতে নিভে যাওয়া আধপোড়া সিগারেটটা মেঝেতে রাখা ছাইদানিতে অতি কষ্টে গুঁজে দিল। কিছু পেলে? পেলাম, কিন্তু যতই রহস্যের জট খুলতে যাচ্ছি ততই যেন সম্পর্কে টান পড়ছে অজিত। না, আমার হয়েছে শাঁখের করাতের মতো অবস্থা, যেদিকেই যাই সেদিকেই কাটছে। ব্যোমকেশের কথা আমি বুঝতে পারলাম না। তোমার কথা কিছুই বুঝতে পারলাম না ব্যোমকেশ। থাকো, আমি একটু ঘুরে আসি। বলেই সে উঠে দাঁড়ালো। তারপর দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম। কি এমন কাজ পড়ল যে আমাকেও সঙ্গে নেওয়া যাবে না? কিছুই বুঝতে পারলাম না। ওর সাথে থেকে এসব এখন আর আমি গায়ে মাখি না। বিছানায় টানটান হয়ে শুয়ে পড়লাম। মাথায় বারবার একটাই কথা ঘুরপাক খেতে লাগলো, রাত পোহালেই পুরো বাড়ি মেতে উঠবে বিয়ের উৎসবে। অথচ এই দিকের কোনো ব্যবস্থাই হলো না। ব্যোমকেশও কেমন যেন হাল ছেড়ে দিল। এই সব ভাবছি, ঠিক এমনই সময় ব্যোমকেশ দরজা খুলে ভেতরে প্রবেশ করল। কি এরই মধ্যে কাজ হয়ে গেল? হ্যাঁ, কিছুটা হয়েছে বলতে পারি, এবার দেখা যাক বাকিটা কি হয়। এই শোনো, বলতে না চাইলে বলো না, কিন্তু শুধু শুধু এই হেঁয়ালিটার মানে কি? দেখলাম ব্যোমকেশ আমার কথা শুনে নির্লজ্জের মতো হাসছে। রাগে সর্বাঙ্গ জ্বলে গেল। আবার পাশে বসতে বসতে বলল, কথায় আছে সবুরে ফলে, হ্যাঁ, মেওয়া মেওয়া। যাও তো, ভাল লাগছে না সব। এমনিতেই চিন্তায় মাথা ঘুরে যাচ্ছে, আর তুমি তার মধ্যে এসব রসিকতা করছো। না, মোটেও নয়। এই কি, তবে সময় কাটানোর জন্য কিছুটা রসিকতা তো করাই যায়, এতে সময় আবার দ্রুত পার হয়। কি কি বলো অজিত? আমি আর কিছু বললাম না। রাতের খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। দেখলাম ব্যোমকেশের মেজাজ বেশ ফুরফুরে, যেন কিছুই হয়নি। বেশ কিছুক্ষণ এ কথা ও কথা বলার পরও যখন ব্যোমকেশ আসল কথা কিছুতেই আমার কাছে উপস্থাপন করল না, তখন আমি শুয়ে পড়লাম। কারণ আমি জানি সে এখন কিছুই বলবে না। আর তাই শুধু শুধু বাক্য ব্যয় করা কেন? ঘড়িতে সময় আন্দাজ 11টা। বাড়ির সবাই সারাদিনের ক্লান্তিতে নিজ নিজ ঘরে ঢুকে পড়েছে। হঠাৎই দরজায় মৃদু কড়া নাড়ার আওয়াজ হলো। শব্দটা এতটাই মৃদু যে প্রায় শোনাই যায় না। অথচ ব্যোমকেশ একটুও সময় নষ্ট না করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দ্রুত এগিয়ে গেল দরজার দিকে। দেখে মনে হলো সে এই মৃদু শব্দটারই অপেক্ষা করছিল। দরজা অতি সাবধানে খুলে বাইরে বেরিয়ে আবারও দরজা লাগিয়ে দিল। দরজার ওপাশের ব্যক্তিটিকে আমার আর দেখা হলো না। মনের মধ্যে একটা কৌতূহল জমা হলো। ভাবলাম একবার গিয়ে দেখি, কিন্তু সেটা অনুচিত হবে ভেবে শুয়ে রইলাম। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ব্যোমকেশ ঠিক কখন ফিরেছে জানি না। সকালবেলা যখন ঘুম ভাঙল তখন দেখলাম সে আমার পাশে শুয়ে আছে। আমাকে উঠতে দেখেই আমার দিকে একবার তাকালো। বুঝলাম সারা রাত ওর ঘুম হয়নি।
কি ব্যাপার, ঘুমাওনি নাকি? না, গুরু দায়িত্ব পালনে ব্যস্ত ছিলাম হে অজিত। গুরু দায়িত্ব? কিসের? আমার কথা শেষ হলো না, তার আগেই কাঠের দরজায় দ্রুত কড়া পড়ল। মনে হলো যিনি কড়া নাড়ছেন তিনি যেন দরজা খোলার জন্য আর বিন্দুমাত্র অপেক্ষা করতে পারছেন না। ব্যোমকেশ উঠে গিয়ে দরজা খুলে দিতেই অতি উত্তেজনা নিয়ে ঘরে প্রবেশ করলেন রুদ্রপ্রতাপ সিং। ঘরে ঢুকেই এক প্রকার জড়িয়ে ধরলেন ব্যোমকেশকে। চেহারায় হাসি কান্না সহ আরও বেশ কিছু বিশেষণের এক যৌগিক রসায়ন খেলে যাচ্ছে। বৃদ্ধ নিজেকে খানিকটা শান্ত করে বললেন, ব্যোমকেশবাবু, আমার মান রক্ষা হয়েছে। ব্যোমকেশবাবু, আমার মান রক্ষা হয়েছে। গয়নার বাক্স পাওয়া গিয়েছে। কথাটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। গয়নার বাক্স পাওয়া গিয়েছে? অথচ ব্যোমকেশের মুখে ভাব এতটুকুও পরিবর্তন হলো না দেখে খুবই অবাক হলাম। আমি জানি এ কাজ আপনার ছাড়া আর কারও নয়। বলুন ব্যোমকেশবাবু, কি করে এই অসাধ্য কাজ সাধন করলেন? ব্যোমকেশ বৃদ্ধকে খাটের উপর বসিয়ে দিল, তারপর বলল, এটি আমি আপনাকে বলবো না রুদ্রপ্রতাপ বাবু, কিছু মনে করবেন না। তবে এইটুকু বলতে পারি, বাক্সটি আমি আপনার বিছানার কাছে রেখে এসেছিলাম আপনি যখন ঘুমিয়েছিলেন। আপনি? হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় ছিল না। তার মানে আপনি জানতেন? ব্যোমকেশ আর কোনো কথা বলল না। বৃদ্ধ তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। ব্যোমকেশের মাথা নিচু। বেশ, আপনি যদি বলতে না চান তাহলে ধরে নেব যে সেটা আপনি আমার সম্মান রক্ষার্থেই বলছেন না। শুধু এইটুকু জানতে চাই যে... রুদ্রপ্রতাপবাবুর কথা শেষ হলো না, তার আগেই ব্যোমকেশ বলল, আপনার বিশ্বাসের অমর্যাদা কেউ করেনি। সত্যি বলছেন? হ্যাঁ। তবে বেশ, আমি আর জানতে চাইব না। এরপর বৃদ্ধ আরও কিছুক্ষণ বসে থাকলেন, তারপর চলে গেলেন। এইবার আমি ব্যোমকেশকে একেবারে চেপেই ধরলাম। বললাম, ব্যোমকেশ, এবার কিন্তু আমাকে বলতেই হবে, আর কোনো নিষেধ আমি শুনছি না। বলো ব্যাপারটা কি? তুমি কি এখনো বুঝতে পারছো না অজিত? না, কি ব্যাপার? মানে আমি তো এখনো কিছুই... মাধব। মাধব? হ্যাঁ, মাধব। আসলে তাকে আমার সন্দেহ তখন হয়েছিল যখন জ্যোতিবাবু বলেছিলেন সে ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছুদিন লেখাপড়া করেছে এবং সেই সুবাদেই চাকরিটা পেয়েছে। বর্ধমানে যে নতুন কারখানাটা তৈরি হয়েছে সেটা কিসের জানো? কিসের? কাপড়ের কারখানা। আর একজন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া লোক সেখানে কাপড় তৈরি করবে না নিশ্চয়ই। যেহেতু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুবাদে চাকরিটা পেয়েছে, তাই ধরে নেওয়াই যায় কাজটাও ওই সম্পর্কিত কিছু। আর এইসব চাকরিতে অভিজ্ঞতারই আগে স্থান। যেহেতু মাধব চাকরি পেয়েছে, তাই বলা যায় তার অভিজ্ঞতা আছে, সেই সাথে বিভিন্ন মেশিনের উপরে দক্ষতাও, যা জ্যোতিবাবু জানতেন না। এমন একজন অভিজ্ঞ লোকের কাছে এইসব সিন্দুকের তালা বিগড়ে দেওয়া খুব বেশি কঠিন কি? নয়। তাছাড়াও হাতে সময় তো ছিল বিস্তর, আর সেই সাথে কেউ সন্দেহও করতো না। তাই দিনে দিনে সে এমন এক উপায় খুঁজে বের করলো যাতে কাজ হলো এবং কেউ বুঝতেও পারল না। জ্যোতিবাবুর টাকাও সেইভাবেই সিন্দুক থেকে উধাও হয়েছিল, যা তিনি বুঝতেও পারেননি। বুঝবার কথাও না, আসলে তালা আসল চাবি দিয়েই খুলবে, এটাই তো নিয়ম। সে তো বুঝলাম, কিন্তু সেটা উদ্ধার করলে কিভাবে? গতকাল আমি কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, তোমার মনে আছে? মাধবের সম্পর্কে জানার পর শ্রীলেখা দেবীর সাথে একবার কথা বলতে আগ্রহ হলো। তিনি বিষয়টা আগে থেকেই জানতেন। আমি একটু কৌশল করতেই সেটাও স্বীকার করে নিলেন। আর সেখান থেকেই জানতে পারলাম মাধবের আগেই থেকে মেশিনের ব্যাপারে খুব দক্ষতা ছিল। মাধব এমন একটা কাজ যে করেছে সেটা তিনি ঠিক কোন উপায়ে জানতে পেরেছেন তা বলতে পারছি না, কারণ সে কথা তিনি বলেননি। কিন্তু মাধব প্রথমে স্বীকার করেনি, কিন্তু পরে সবটা স্বীকার করল এবং বাক্সটা বোনের হাতে দিল।
শ্রীলেখা দেবী সুযোগ বুঝে আবার সেটাকে যথাস্থানে রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু সে সময় তিনি পাননি। অথচ কিছু বলতেও পারছিলেন না। আবার যখন তিনি বুঝতে পারলেন আমি কিছুটা আন্দাজ করেছি, তখন আর কিছুই লুকোলেন না। বলেছিলেন রাতে সুযোগ বুঝে তিনি আমাকে বাক্সটা দিয়ে দেবেন, কিন্তু এই কথা যেন আমি কাউকে না বলি সেটার অনুরোধ করলেন। বুঝতেই তো পারছো, এতে হয়তো শ্রীলেখা দেবীর কোনো ক্ষতি হতো না, কিন্তু মাধবের প্রতি সবার একটা খারাপ মনোভাব জন্মাতো, যা বোন হয়ে সহ্য করা কষ্টকর। সেই কারণেই তিনি যখন রাতে সবার অলক্ষ্যে বাক্সটা আমাকে ফেরত দিতে এলেন, তখন হাত জড়ো করে শুধু একটা অনুরোধই করলেন, এইসব কথা যেন আমাদের মধ্যেই থাকে। আমিও সেটাই করলাম। গতকাল একটা কথা বলেছিলাম অজিত, মনে আছে তোমার? রহস্যের জট যখন খুলছে সম্পর্কে ততই টান পড়ছে। তবে মাধব যে এক কদম এগিয়েই ছিল সেটা তার কাজের গতি দেখলেই বোঝা যায়। যদি তাই না হতো, সে সব কটা সিন্দুকের তালা বিগড়ে দিত না, কারণ সে জানতো 3টা সিন্দুকের একটিতে গয়নার বাক্স নিশ্চয়ই থাকবে। তার মানে তুমি বলতে চাইছো পরিকল্পনা অনেক আগে থেকেই? তা তো বটেই। হয়তো এই ঘটনা আমরা জানতেও পারতাম না যদি জুয়েলারির মালিক সময় মতো গয়না পৌঁছে না দিতেন। তবে একটা কথা কি জানো অজিত, শ্রীলেখা দেবীর সাথে এই পরিবারের সম্পর্ক ঠিক থাকলো বটে, কিন্তু ভাই বোনের সম্পর্কটা কেবল লোক দেখানো হয়ে রয়ে গেল। আমি হয়তো সবার কাছে আসল সত্যিটা প্রকাশ করলেও করতে পারতাম, কিন্তু যে কিছুদিন পর এই বাড়ি থেকে চিরতরেই চলে যাবে, তার প্রতি মন্দ মনোভাব তৈরি করে কি হবে বলো? এমনিতেও শ্রীলেখা দেবী বেশ স্পষ্ট ভাষায় বললেন ওই ভাইয়ের মুখ দর্শনটুকু তিনি আর করতে চান না। মাধবও কোনোদিন এখানে আসবে বলে মনে হয় না। এরপর আমি আর কিছু বললাম না, নীরবে ধূমপান করে চললাম। সত্য এমন একটা জিনিস যা প্রকাশ পেলে কখনো সম্পর্ক গড়ে, কখনো ভেঙে চুরমার হয়ে যায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আপনাদের সঙ্গে ছিলাম হররস্কোপ অফিসিয়াল থেকে আমি রক্তিম, সাহিত্য সমাহার ইউটিউব চ্যানেল থেকে আকাশ, ব্যোমকেশ বক্সির চরিত্রে শুভারণ বসু, অন্যান্য চরিত্রে বর্ণিশা, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, গল্পের আসর থেকে স্নেহাত্রী। এই গল্পের অডিও রূপান্তর করেছেন এখন গল্প থেকে বর্ষা, আবহ ফিনিক্স এবং প্রচ্ছদ শুভজিৎ। তাহলে আজকের মতন বিদায়, দেখা হচ্ছে আর কদিন পরে নতুন এক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।